ঠেকাতে ইভিএম পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায়, বুথ ফেরত জরিপ নিয়েও প্রতিবাদ, হার জেনেই দিশেহারা তৃণমূল নেত্রী, কটাক্ষ শুভেন্দু। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের জানাজা, অশ্রু আর ভালোবাসায় বিদায় জানালেন সহপাঠীরা। মরদেহ দেশে পৌঁছাবে সোমবার। বৃষ্টির লাশ শনাক্তের চেষ্টায় তদন্তকারীরা। ইরানে নতুন করে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, অভিযানের ইঙ্গিত ইসরায়েলেরও, কড়া জবাবের হুঁশিয়ারি। মোস্তফা খামেনির যুক্তি করতে মরিয়া তেহরান, দাবি ট্রাম্পের। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে দখলদার বাহিনীর হামলা জোরদার, একদিনে নিহত ৩২, জোরপূর্বক বাস্তুচ্যুতির হুমকি। হিজবুল্লাহর পাল্টা আঘাতে ২ ইসরায়েলি সেনা নিহত। এবং মহান মে দিবসে দেশে দেশে নানা কর্মসূচি, শ্রমিকের অধিকার আদায় ও শোষণমুক্ত সমাজ গড়ার দাবি, ন্যায্য মজুরি আর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের তাগিদ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি তাজমিলা। স্ট্রং রুমে সুরক্ষিত রাখা ইভিএমে কারচুপি হতে পারে বলে নিজেই বৃহস্পতিবার রাতে স্ট্রং রুম পাহারায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বুথ ফেরত সমীক্ষা নিয়েও তীব্র প্রতিবাদ জানান মমতা। তবে বিজেপি নেতাদের দাবি, হার জেনে এমন কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের প্রায় বিজেপির সুরেই কথা বলছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। সর্বভারতীয় গণমাধ্যমগুলোর সঙ্গে যৌথভাবে পরিচালিত বুথ ফেরত জরিপ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এমন সমীক্ষার ফল আনা হয়েছে, কিন্তু মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছেন। এ সময় মমতা কত আসন পাবেন সেটাও পরিষ্কার করেন। যদিও মমতার এমন দাবি নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন, আর কংগ্রেস শীর্ষ নেতা অধীর চৌধুরীও ভবানীপুর কেন্দ্র নিয়ে বিস্ফোরক দাবি করেছেন। 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। হিন্দু স্বার্থ রক্ষাকারী, বেকার যুবকদের স্বার্থ রক্ষাকারী, নারী সুরক্ষা প্রদানকারী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি হতে চলেছে। সরকারের বিরুদ্ধে প্রবল ক্ষোভ মানুষের ছিল, সেই ক্ষোভ এই ভোটে আছড়ে পড়েছে। এখানে কোনো ভোট শেষ হওয়ার পর বিভিন্ন স্ট্রং রুমে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের ৭৮টি স্ট্রং রুমে রাখা হয়েছে নেতা নেত্রীদের ভাগ্যবন্দী হওয়া এই মেশিনগুলো। কিন্তু বৃহস্পতিবার রাতের দিকে ইভিএমে কারচুপি করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কলকাতার একটি স্ট্রং রুমে তৃণমূল প্রতিনিধি দল প্রতিবাদ জানাতে যায়। স্ট্রং রুমের ভেতরে কিছু লোক ইভিএম মেশিনে কাজ করছেন। সিসিটিভিতে সেই ভিডিও দেখা যাওয়ায় তৃণমূলের প্রতিবাদ আরও তীব্র হয়। পরে রাতে ভবানীপুরের একটি স্ট্রং রুমে গিয়ে নিজেই পাহারায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ভারতের নির্বাচন কমিশন স্ট্রং রুমে ইভিএমের কারচুপির যে অভিযোগ সেটা খারিজ করেছে। ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ করা হবে। রাজ্যটিতে ২৩ ও ২৯ এপ্রিল ২ দফায় ২৯৪ আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে। নির্বাচন নিয়ে, অর্থাৎ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিয়ে প্রত্যেকটি ধাপে নতুন নতুন আলোচনা, সমালোচনা, বিতর্ক তৈরি হচ্ছে। আমরা যখন নির্বাচনের প্রস্তুতির আগে যখন দেখেছি যে এসআইআর ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়া, সেটি নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত হয়ে পড়লো এবং নিঃসন্দেহে এটা বলার অপেক্ষা রাখে না, এই তালিকা গত 2024-এ যারা লোকসভায় ভোট দিয়েছেন সেই তালিকা থেকে প্রায় 91 লক্ষ মানুষের বা ভোটারের নাম তালিকা থেকে বাদ যাওয়া নিঃসন্দেহে একটি আলোচিত এবং বিতর্কিত বিষয় ছিল। এরপর কি এলো, সেই সমস্ত বিতর্ক উঠতে যখন আমরা দেখলাম ভোট চলে এলো, প্রথম দফায় ভোট হলো 23 তারিখ। সেই 23 তারিখেও প্রায় 92 থেকে 93% মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিলেন। দ্বিতীয় দফাতেও প্রায় একই চিত্র, কিছুটা কম হলো, প্রায় 92% মানুষ লম্বা লাইন দাঁড়িয়ে, কোথাও বৃষ্টি, কোথাও রোদ, কোথাও ভ্যাপসা গরম উপেক্ষা করে মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন। অর্থাৎ আলোচনা কিন্তু সেখানেও যুক্ত হলো। এবার
এবার দেখা যাচ্ছে যে এই ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কিনা সেটিও অনেক আলোচনায় ছিল, কারণ পশ্চিমবঙ্গে নির্বাচন ইতিহাসে রক্তপাতহীন সহিংসতা মুক্ত গুলি চালানো ছাড়া নির্বাচন হয়েছে এমন ইতিহাস 50 বছরেও যারা ভোট দিয়েছেন তাদের কাছে জানা নেই। সুতরাং সেক্ষেত্রেও একেবারে রক্তপাতহীন সহিংসতাহীন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরিচালনাও কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। এবার ভোট যখন 2 দফায় সুষ্ঠুভাবে সম্পন্ন হলো, এবার যেখানে মানুষ ভোট দিয়েছেন অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম, সেই ইভিএম গুলো কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর একেবারে কঠোরতম নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে স্ট্রং রুমে রাখা হলো। আপনি জানেন যে স্ট্রং রুম মূলত যেখানে আমরা ভোট দিয়েছি অর্থাৎ ভারতীয়রা পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়েছেন, সেই যেখানে যে বাক্সে ভোট দিয়েছেন সেই ইভিএম মেশিন সেখানে সুরক্ষিত রাখা হয়। সেখানেও নজিরবিহীন নিরাপত্তা বলয়, কার্যত ভেতরে বাইরে সিসিটিভিতে মুড়ে দেওয়া হয়েছে। সেন্ট্রালি নির্বাচন কমিশন 24 ঘন্টা মনিটরিং এর ব্যবস্থা রয়েছে। এই স্ট্রং রুমের ভেতরেও এখন সেই স্ট্রং রুমকে নিয়েও কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু। সেই আলোচনার বিষয় কি দাঁড়ালো? সেই বিষয় দাঁড়ালো এই স্ট্রং রুমের মধ্যেও কোথাও গিয়ে ইভিএম পাল্টে দেওয়া, ইভিএম এর চিপ পাল্টে দেওয়া, কিংবা আপনারা জানেন যে যারা সরকারি কর্মচারী বা যারা ভোটের দিন ডিউটি করেন তারা ব্যালট বাক্সে ভোট দেন, সেই ব্যালটে কারচুপি করার অভিযোগ তুলে গতকালকে কিন্তু আমরা দেখেছি। প্রথমে সন্ধ্যার আগে ভিডিও বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বললেন যে যারা প্রার্থী রয়েছেন রাজ্যের যে 78টি স্ট্রং রুম রয়েছে সেখানে গিয়ে প্রত্যেক প্রার্থী তারা পাহারা দেবে এবং তিনি নিজে গিয়ে দেবেন। এই কথা বলতে বলতেই তিনি প্রায় অলক্ষ্যে সংবাদ মাধ্যমের নজর এড়িয়ে তার বাড়ির সামনে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল একটি স্ট্রং রুম, সেখানে ইভিএম রয়েছে তার ভবানীপুর কেন্দ্রে, সেখানে গিয়ে তিনি পাহারায় বসলেন এবং রাত 12:30টায় তিনি সেখান থেকে বেরোলেন, অর্থাৎ 4 ঘন্টা ভেতরে ছিলেন। তারপরে বাইরে বেরোনোর পর একটি কাওয়াজ তৈরি হয়, বিজেপির সমর্থকরা স্লোগান শাউট করতে থাকে, তার পক্ষে যারা তৃণমূল কংগ্রেসের পক্ষে যারা ছিলেন তারাও স্লোগান শাউট করতে থাকেন। তো কিছু সেখানে আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত কিন্তু এই ধরনের একটি উত্তেজনাপূর্ণ অবস্থায় থাকে। আপনি জানেন যে শুধু আলোচনার কেন্দ্রবিন্দু এই স্ট্রং রুমের মধ্যে অভ্যন্তরে ইভিএম এর কারচুপি হবে তা নয়। এর আগে তিনি বলেছেন যে এই বুথ ফেরত সমীক্ষা নিয়েও তিনি বলেছেন যে টাকা দিয়ে প্রভাব খাটিয়ে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করাতে বাধ্য করছে কিছু মিডিয়াকে। সে বিষয়ে তিনি কিন্তু বিস্ফোরক অভিযোগ আনেন। সঙ্গে তিনি বলেছেন যে এবার 2026 সাল, এই 2026 সালে 226টির বেশি আসন নিয়ে তিনি আবার চতুর্থবারের মতো ক্ষমতায় আসবেন। দেখুন, রাজনৈতিক দলগুলো, তিনি পরপর তিনবারের মুখ্যমন্ত্রী, তার যে সরকারের যে দলই সরকারে আসুক সেই দলেরই নানা সরকারি প্রকল্প থাকে, একটি সরকারের স্টেক হোল্ডাররা থাকেন, স্বাভাবিকভাবে তার মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। কিন্তু তার বাইরে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, প্রধান প্রতিপক্ষ যদি আমরা ধরি তাহলে বিজেপিও কম যায় না। বিজেপি গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আত্মবিশ্বাস এবং অভিযোগের পাল্টাও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে তিনি হেরে যাবেন বলেই তিনি কিন্তু উল্টো পাল্টা বলছেন এবং তিনি এও বলেছেন যে স্ট্রং রুমের ভেতরে কারচুপি করার কোনো সুযোগ নেই। সব রাজনৈতিক দলের কাছে নোটিশ পাঠানো হয়েছিল যে কি করা হচ্ছে, প্রত্যেকের কাছে সিসিটিভি রয়েছে এবং সেখানে দেখার সুযোগ রয়েছে। নির্বাচন কমিশনও কিন্তু রাতে আলাদা একটি সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা এই স্ট্রং রুমের অভ্যন্তরে কারচুপি হওয়ার যে আশঙ্কা সেটি উড়িয়ে দিয়েছে। তো সব মিলিয়ে আগামী 4 তারিখ সোমবার সকাল 8টা থেকে এই স্ট্রং রুমগুলোতে গণনা শুরু হবে। আমাদের ধারণা যে দুপুর 12টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে পশ্চিমবঙ্গের মসনদে কে বসছেন, প্রত্যাবর্তন হচ্ছে না পরিবর্তন আসছে, সেটা দেখার জন্য আমাদের 4 তারিখ দুপুর পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর যে নানা ইস্যুতে কাদা ছোড়াছুড়ি করছে সে সম্পর্কে আমার কাছে একটা সবশেষ তথ্য। কলকাতা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। অশ্রু আর ভালোবাসায় যুক্তরাষ্ট্রের নির্মম হত্যাকাণ্ডের শিকার জামিল আহমেদ লিমনকে বিদায় জানালেন সহপাঠীরা। বৃহস্পতিবার ফ্লোরিডার ট্যাম্পার জামিলের জানাজায় উপস্থিত ছিলেন কয়েকজন বাংলাদেশি। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। জামিলের মরদেহ 4 মে সোমবার দেশে পৌঁছাবে। এদিকে উদ্ধার হওয়া একটি মরদেহের পোশাকের সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির পোশাকের হুবহু মিল পাওয়া গেছে। তদন্ত সংস্থা জানিয়েছে নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা চলছে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পায় বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মসজিদে এসে পৌঁছায় রুমমেটের হাতে নৃশংসভাবে খুনের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ। এ সময় মসজিদ প্রাঙ্গণে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। আল্লাহু আকবার। জানাজার নামাজ পড়ান খতিব ও ইমাম আহমেদ আরজান আহমেসুলা। প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও মুসলমান সহ বিভিন্ন কমিউনিটির নানা শ্রেণী পেশার শত শত মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। কান্নায় ভেঙে পড়েন জামিল ও নিখোঁজ অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির সহপাঠীরা। ইসলামিক সোসাইটি অফ টাম্পা বেতে জামিলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। মে 4 তারিখ বাংলাদেশি সময়ে জামিলের মৃতদেহ ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাবে। জানাজা শেষে জামিলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় জামিল ও বৃষ্টির সহপাঠীরা জানান তাদের পরিবারের সহায়তায় ইতিমধ্যে গো ফান্ড মিতে সাপোর্ট ফর জামিল নাহিদাস ফ্যামিলি নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে। আপনারা যদি ওদের ফ্যামিলিকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতে পারেন, হেল্প করতে পারেন, তাহলে সেটা খুবই ভালো হয় এবং যে ফান্ডটা রেজ হবে সেটা দুটো ফ্যামিলির ভিতরে ইকুয়ালি স্প্লিট হবে। এদিকে নিখোঁজ হওয়ার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও নাহিদা বৃষ্টির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের ঠিক দক্ষিণের স্থান থেকে একটি মরদেহ উদ্ধার করেছেন তারা, যার পোশাকের সঙ্গে বৃষ্টির পোশাকের হুবহু মিল পাওয়া গেছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরেই তা নিশ্চিত হওয়া যাবে। চোখের পানিতে আর ভালোবাসায় জামিলকে শেষ বিদায় জানিয়েছে তার সহপাঠীরা। জামিল ও বৃষ্টির স্মরণে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানীয় সময়ে শুক্রবার অনুষ্ঠিত হবে শোক সভা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। স্বল্প সময়ের জন্য হলেও ইরানে আবারও শক্তিশালী হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। আবারও সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছে ইসরায়েলও। নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। এমন পরিস্থিতিতে ইরান চুক্তি করতে মরিয়া হয়ে আছে বলে ফের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যু ঘিরে পাল্টাপাল্টি হুমকি ধমকির মধ্যে আবারও সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, তেহরান ভবিষ্যতে যেন আর তেল আবিবের জন্য হুমকি হয়ে উঠতে না পারে, সেজন্য তাদের বিরুদ্ধে ফের পদক্ষেপ নিতে হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সমন্বিতভাবে এই কৌশলগত লক্ষ্য অর্জনের চেষ্টা চালাচ্ছেন বলেও জানান তিনি। এদিকে 24 ঘন্টায় তেল আবিবে প্রায় 6,500 টন সামরিক সরঞ্জাম পৌঁছানোর তথ্য দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে ইরান চুক্তি করতে মরিয়া বলে ফের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, তেহরানের অনেক নেতা ও সামরিক শক্তি ধ্বংস হয়ে যাওয়ায় নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, ফলে চুক্তিতে পৌঁছাতেও দেরি হচ্ছে। এর আগে ইরানকে আলোচনায় বাধ্য করতে সামরিক অভিযানের নতুন পরিকল্পনা নিয়ে ট্রাম্পের ব্রিফিং করার কথা রয়েছে বলে জানায় মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনায় স্বল্প সময়ের জন্য শক্তিশালী হামলার কথা উল্লেখ করা হয়। এমন পরিস্থিতিতে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা রক্ষা করা হবে বলে সাফ জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। নৌ অবরোধ ইস্যুতে ট্রাম্পের হুমকির জবাবে একথা বলেন তিনি। নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন সর্বোচ্চ এই নেতা। এদিকে ওয়াশিংটনের উপর তেহরানের আর কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে খোদ নিজ দেশে চাপের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। ডেমোক্র্যাট নেতারা অভিযোগ করেছেন, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ইরানের বিরুদ্ধে সামরিক অগ্রগতি বাড়িয়ে দেখাচ্ছেন। এ বিষয়ে হেগসেথকে প্রশ্ন করা হলে সব অভিযোগ অস্বীকার করেন তিনি। সিনেটরদের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, বেসামরিক নাগরিকদের মৃত্যু ঠেকাতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র সরকার। নাসরিন রুমি, সময় সংবাদ। ইরান যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ও জার্মান চ্যান্সেলরের পাল্টাপাল্টি মন্তব্যে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। শুধু তাই নয়, জার্মানির বিভিন্ন ঘাঁটি থেকে মার্কিন সেনাদের অবিলম্বে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট।
ইরানে যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় ভুল এবং অপরিকল্পিত কৌশলের জন্য এই যুদ্ধের ইতি টানা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অহেতুক যুদ্ধের দায় এড়াতে পারেন না। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্জের এমন সব মন্তব্যের তীব্র সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা মন্তব্যে উত্তাপ বেড়েছে দুদেশের রাজনৈতিক মহলে। পাল্টা মন্তব্যে ডোনাল্ড ট্রাম্প ম্যার্জের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, জার্মান চ্যান্সেলরের উচিত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে আরও বেশি উদ্যোগী হওয়া, কারণ এ যুদ্ধে ম্যার্জ সম্পূর্ণ অকার্যকর ভূমিকা রেখেছেন। এছাড়াও ট্রাম্প তিরস্কার করে বলেন, চ্যান্সেলরকে তার ভাঙাচোরা দেশ জার্মানিকে মেরামত করতে হবে। বিশেষ করে অভিবাসন ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। ম্যার্জ অভিযোগের সুরে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাস্তবতার পরিপন্থী কাজ করেছেন। তেহরানের শাসন ব্যবস্থাকে পারমাণবিক অস্ত্র পাওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। তবে চ্যান্সেলর বারবার উল্লেখ করেন, ইরান যেন এই অস্ত্রের মালিকানা না পায়। জার্মান চ্যান্সেলর বলেন, তেহরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার কোনো কৌশল যুক্তরাষ্ট্রের নেই। এদিকে জার্মানি থেকে মার্কিন সৈন্যদের প্রত্যাহারের মার্কিন প্রেসিডেন্টের হুমকিকে গুরুত্ব দিচ্ছেন না জার্মান পররাষ্ট্রমন্ত্রী সহ দেশটির রাজনৈতিক নেতারা। তবে বৃহস্পতিবার চ্যান্সেলর ম্যার্জ সহ জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, সামরিক জোট ন্যাটোকে আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে জার্মানি সবসময় অগ্রণী ভূমিকা রাখবে। জার্মানির বেশ কয়েকটি সেনা ঘাঁটিতে মোতায়েন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৩৯,০০০ সেনা, যেটি জার্মানিতে বটেই গোটা ইউরোপ এবং খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুধুমাত্র উত্তেজনার বশে এত বিশাল সংখ্যক সৈন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার অর্থই হচ্ছে সমূহ বিপদ ডেকে নিয়ে আসা। তাই পরিস্থিতি বিবেচনায় এবং বন্ধুত্ব ও নিরাপত্তার স্বার্থে দুই দেশের রাষ্ট্রপ্রধানকে আরও বেশি সংযত হয়ে কথা বলা উচিত বলে মনে করছেন এদেশের নিরাপত্তা বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন ৩২ জন। আহত হয়েছেন ৭০ জনের বেশি। হিজবুল্লাহর পাল্টা ড্রোন হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। নতুন করে অন্তত ১৫টি শহর ও গ্রামে জোরপূর্বক বাস্তুচ্যুতির হুমকির মধ্যেই লেবাননের ১০ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে লেবানন ও ইসরায়েলের শীর্ষ নেতাদের সরাসরি বৈঠকের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। লেবাননের যুদ্ধবিরতির মধ্যেও থামছে না ইসরায়েলি আগ্রাসন। স্থানীয় সময় বৃহস্পতিবারও দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালায় দখলদার বাহিনী। এতে বহু মানুষ হতাহত হন। হামলার আগে বাফার জোনের বাইরে থাকা অন্তত ৮টি শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়তে বলা হয়। এদিকে নতুন করে অন্তত ১৫টি শহর ও গ্রামে জোরপূর্বক বাস্তুচ্যুতির হুমকির মধ্যেই লেবাননের ১০ কিলোমিটার ভেতরে প্রবেশের দাবি করেছে ইসরায়েলি বাহিনী। দেশটির সামরিক বাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে বৈরুতের দক্ষিণাঞ্চলের প্রায় ৬০টি গ্রাম জুড়ে বিস্তৃত এলাকা শত্রুমুক্ত করার কাজ চলছে বলেও উল্লেখ করা হয়। এমনকি সেখান থেকে পিছু হটার কোনো পরিকল্পনা নেই বলেও বিবৃতিতে জানানো হয়েছে। নেতানিয়াহু বাহিনীর হামলার জবাবে ইসরায়েলের সোমেরা সীমান্ত এলাকায় ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে বেশ কয়েকজন সেনা হতাহত হন। একটি সাজোয়া সামরিক যানকে হামলার লক্ষ্যবস্তু করা হলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম। এদিকে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল তা প্রতিদিনই লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। চিকিৎসক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী কেউই রেহাই পাচ্ছেন না বলে দাবি করে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধে তেল আবিবের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে আন্তর্জাতিক অনুসন্ধান কমিটি গঠনের দাবি জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি। ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন দক্ষিণ লেবাননের বাসিন্দারা। স্থানীয় সময় বৃহস্পতিবার বৈরুতের কেন্দ্রীয় শহীদ স্কয়ারে জড়ো হয়ে তারা অভিযোগ করেন তেল আবিব পরিকল্পিতভাবে গ্রামগুলো ধ্বংস করছে। চলমান সংঘাতের মধ্যে লেবানন এখন গুরুতর খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। সংস্থাটির এক মুখপাত্র জানান, চলমান পরিস্থিতির কারণে খাদ্য সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে লেবাননের কৃষিখাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় খাদ্য সংকট আরও গভীর হচ্ছে। সংঘাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করেন তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মধ্য গাজার সালাউদ্দিন সড়কের কাছে ইসরায়েলি হামলায় ৩ জন আর দক্ষিণের দেইর আল বালা শহরের আরেকটি হামলায়
একজন নিহত হয়েছেন। গাজার দক্ষিণ পূর্বে গৃহহারা ফিলিস্তিনিরা নিজেদের তাঁবুতে আগুন দিয়ে প্রতিবাদ করেন। এ সময় প্রয়োজনীয় নিত্যপণ্যের তীব্র সংকটের কথা তুলে ধরেন, জরুরি মানবিক সহায়তার আহ্বান জানান। এদিকে গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটকের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে তুরস্ক ও গ্রিসে। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মধ্য গাজার সালাউদ্দিন সড়কের কাছে ইসরায়েলি হামলায় কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। আর দক্ষিণের দেইর আল ফালাহ শহরের কাছে আরেকটি হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। গাজার দক্ষিণ পূর্বে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নিজেদের তাঁবুতে আগুন দিয়ে বিরল এক প্রতিবাদ করেছেন। নাজুক পরিস্থিতিতে জীবনযাপন ও যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গুলিবর্ষণ অব্যাহত থাকায় তারা এই প্রতিবাদ করেন। এতে শিশুসহ বহু মানুষ অংশ নেন এবং দ্রুত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। প্রতিবাদকারীরা ক্যাম্পকে গুলিবর্ষণ থেকে সুরক্ষিত রাখতে মাটির বাঁধ তৈরির দাবি জানান। পাশাপাশি পানি ও প্রয়োজনীয় নিত্যপণ্যের তীব্র সংকটের কথা তুলে ধরে জরুরি মানবিক সহায়তা চেয়েছেন। এদিকে ইস্তাম্বুলে গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটকানোর প্রতিবাদে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। মিছিল ও স্লোগানের মাধ্যমে ইসরায়েলের গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তারা। জাহাজগুলো সাম্প্রতিক মাসগুলোতে গাজায় মানবিক সহায়তা পৌঁছতে ইসরায়েলের অবরোধ ভাঙার চেষ্টা করছিল। বহরটি 12 এপ্রিল বার্সেলোনা বন্দর থেকে যাত্রা শুরু করে। এদিকে তুরস্ক এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে এবং ফ্লোটিলাকে সমর্থনে পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। একই দিনে গ্রিসের রাজধানী এথেন্সে গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটকানোর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা এই কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, গ্রিসের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের জাহাজগুলো আটক করেছে। বুধবার রাতে জাহাজগুলো জব্দ করা হয়। আয়োজক সংস্থা গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা এই ঘটনাকে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা বহনকারী জাহাজের বিরুদ্ধে সমুদ্র দস্যুতা হিসেবে উল্লেখ করেছে। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে ভারতের কুমির ও বিষধর সাপ ছাড়ার খবরে তুমুল সমালোচনা, প্রকৃতিকে অস্ত্র বানানো এবং মানবাধিকার নিয়ে প্রশ্ন। আজ মহান মে দিবস। 1886 সালে শিকাগোর হে মার্কেটে 8 ঘন্টা কাজের দাবিতে শ্রমিকদের রক্তক্ষয়ী সংগ্রামের স্মৃতি বিজড়িত এই দিন। শ্রমিকের অধিকার আদায় ও শোষণমুক্ত সমাজ গড়ার প্রেরণা হিসেবে বিশ্বজুড়ে আজও দিনটি সমানভাবে তাৎপর্যপূর্ণ ও প্রাসঙ্গিক। 1886 সালের মে মাসে শিকাগো শহরের হে মার্কেটে যে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছিল, সেই আগুনের শিখা আজও সারা বিশ্বের কোটি কোটি শ্রমিকের বুকে সাহস যোগায়। 19 শতকের শেষের দিকে শ্রমিকের জীবন ছিল দাসের চেয়েও অধম। দিনে 14 থেকে 16 ঘন্টা হাড়ভাঙা খাটুনি, অস্বাস্থ্যকর পরিবেশ আর নামমাত্র মজুরি ছিল তাদের ভাগ্য। এই অমানবিক প্রথার বিরুদ্ধে 1886 সালের 1 মে শিকাগোর 3 লক্ষাধিক শ্রমিক রাজপথে নেমে আসেন। তাদের দাবি ছিল 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা বিনোদন। কিন্তু মে মাসের 4 তারিখে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের গুলিবর্ষণে ঝরে পড়ে অনেক শ্রমিকের প্রাণ। রাজপথ ভিজে যায় মেহনতি মানুষের রক্তে। শিকাগোর সেই রক্তক্ষয়ী সংগ্রামের ঢেউ আছড়ে পড়ে গোটা বিশ্বে। মালিকপক্ষ শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয়। 1889 সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে 1 মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। জন্ম নেয় এক নতুন ইতিহাস, যেখানে মেহনতি মানুষের ঐক্য জয়ী হয় শোষকের পেশি শক্তির বিরুদ্ধে। আজকের আধুনিক পৃথিবীতে আমরা যখন শ্রম আইন বা 8 ঘন্টা কাজের সুবিধা ভোগ করি, তখন আমাদের মনে রাখা প্রয়োজন এই অধিকার কোনো উপহার ছিল না, এটি ছিল রাজপথের লড়াইয়ের ফসল। আজও বিশ্বের অনেক প্রান্তে শ্রমিকরা ন্যায্য মজুরি আর নিরাপদ কর্ম পরিবেশের জন্য লড়াই করছেন। মে দিবস আমাদের মনে করিয়ে দেয়, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর প্রতিটি প্রান্তে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ এই লড়াইয়ের প্রাসঙ্গিকতা শেষ হবে না। শেখ সাদি মারজান, সময় সংবাদ। পদ্মার নামে নজিরবিহীন পরিকল্পনা করেছে নয়াদিল্লি। নদীপথে কাঁটাতারের বদলে কুমির ও বিষধর সাপ ছাড়বে মোদি প্রশাসন। অনুপ্রবেশ ঠেকাতে এমন প্রস্তাব ঘিরে উঠেছে মানবাধিকার, পরিবেশ ও আঞ্চলিক রাজনীতির তীব্র বিতর্ক। সীমান্তের বাস্তবতা আর আসন্ন ঝুঁকি সব মিলিয়ে
এটি কি নিরাপত্তা কৌশল নাকি নতুন রাজনৈতিক প্রতিহিংসা তা নিয়ে উঠছে প্রশ্ন। দীর্ঘ 4096 কিলোমিটার জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। এটি বিস্তৃত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরাম রাজ্য জুড়ে। এর প্রায় 3000 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া থাকলেও বাকি অংশে রয়েছে নদী, জলাভূমি ও সীমান্ত ঘেঁষা বসতি। আর এসব জায়গায় কাঁটাতার বসানো অনেকটা অসম্ভবই বলা চলে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, নদীপথের এই ফাঁকফোকর পূরণেই গত 26 মার্চ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অভ্যন্তরীণ নির্দেশনায় ইউনিটগুলোকে বলা হয় সরীসৃপ মোতায়েনের সম্ভাব্যতা যাচাই করতে এবং কি পদক্ষেপ নেওয়া যায় তা জানাতে। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করেছে ভূপ্রকৃতির কারণে জমি অধিগ্রহণ জটিলতা এবং স্থানীয়দের প্রতিবাদের মুখে সীমান্ত সুরক্ষা অনেকটাই কঠিন হয়ে পড়েছে। তবে এই পরিকল্পনা ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এ পদক্ষেপকে অযৌক্তিক এবং রাজনৈতিক সহিংসতা আখ্যা দিয়ে একজন গবেষক বলেছেন, কুমির বা বিষধর সাপ কখনোই পার্থক্য করতে পারবে না কে বাংলাদেশি আর কে ভারতীয়। একজন ভারতীয় মানবাধিকার কর্মীর মতে, এটি আইনগত প্রক্রিয়া এড়িয়ে বিচার বহির্ভূত পদ্ধতিতে সীমান্ত নিয়ন্ত্রণের ঝুঁকিপূর্ণ প্রবণতা। অভিযোগ রয়েছে, অবৈধ অভিবাসনের অজুহাতে ভারতীয় মুসলিমদেরও বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনা ঘটেছে অতীতে। আসামে ফরেনার্স ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে বহু মানুষকে নাগরিকত্ব প্রমাণে বাধ্য করা হচ্ছে, যেখানে কাগজপত্র না থাকলে বিদেশি হিসেবে ঘোষণা হওয়ার ঝুঁকি থাকে। এই নীতির পেছনে রাজনৈতিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, অবৈধ অভিবাসন ভারতের জনসংখ্যার গঠন বদলে দিচ্ছে। সমালোচকদের মতে, এই বক্তব্য ব্যবহার করে বিশেষ করে পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে বাংলা ভাষাভাষী মুসলিমদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। 1947 সালের বিভাজনের পরও দুই দেশের সীমান্তবর্তী জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির মিল থাকলেও বর্তমান নীতিতে সেই ঐতিহাসিক বাস্তবতা অনেকটাই বদলে যাচ্ছে। এ পদক্ষেপের পরিবেশগত ঝুঁকি আরও বেশি। বিশেষজ্ঞদের মতে, সীমান্তের বেশিরভাগ নদীপথে কুমির স্বাভাবিকভাবে বাস করে না। সুন্দরবন এলাকায় কুমির থাকলেও তা সীমিত কিছু অঞ্চলে রয়েছে। এমনকি আসামের কিছু জলাভূমিতেও এর সীমিত উপস্থিতি আছে। নতুন এলাকায় ছেড়ে দিলে তারা টিকে থাকতে পারবে না, দ্রুত মারা যাবে এবং পুরো বাস্তুতন্ত্রে বিপর্যয় সৃষ্টি হবে। বিষধর সাপের ক্ষেত্রেও একই আশঙ্কা রয়েছে। বন্যাপ্রবণ এই অঞ্চলগুলোতে সাপ ছড়িয়ে পড়লে জেলে সহ স্থানীয় মানুষের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়বে। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের সতর্কতা, খোলা প্রবাহমান নদীতে এ ধরনের পরিকল্পনা প্রযুক্তিগতভাবেও অকার্যকর। আন্তর্জাতিক প্রেক্ষাপটে ওই ধারণা প্রায় নজিরবিহীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে সীমান্তে সাপ বা এলিগেটর ব্যবহারের ধারণা তুললেও তা বাস্তবায়ন হয়নি। তবে ফ্লোরিডার এলিগেটর আলকাট্রাজ নামে পরিচিত একটি আটক কেন্দ্র, যেখানে জলাভূমির প্রাকৃতিক বিপদকেই নিরাপত্তা হিসেবে ধরা হয়, মানবাধিকার লঙ্ঘন ও পরিবেশ ক্ষতির অভিযোগে ব্যাপক সমালোচিত। সব মিলিয়ে প্রশ্ন একটাই, সীমান্ত সুরক্ষার নামে প্রকৃতিকে অস্ত্র বানানোর এই কৌশল কি বাস্তবসম্মত, নাকি এটি মানবাধিকার ও পরিবেশের জন্য এক নতুন হুমকি? বিশেষজ্ঞদের মতে, কুমির, সাপ কোনো সমাধান নয়, এটি সীমান্ত রাজনীতির এক বিপজ্জনক ও অমানবিক মোড়। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কারাবন্দী মিয়ানমারের সাবেক নেত্রী সূচি এবার গৃহবন্দী। কমানো হলো সাজার মেয়াদ। আলোচনার সুযোগ তৈরি করতেই জান্তা সরকারের এমন পদক্ষেপ বলছেন বিশ্লেষকরা। রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ আরও সীমিত করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী কোনো আবেদনকারী নিজের দেশে নিপীড়নের শঙ্কার কথা জানালে তাকে ভিসা দেওয়া হবে না। নতুন নির্দেশনায় মার্কিন সরকার বিশ্বজুড়ে নিজেদের দূতাবাস ও কনসুলেটরগুলোকে নির্দেশনা দিয়েছে যে ভিসা সাক্ষাৎকারে আবেদনকারীরা জিজ্ঞেস করতে হবে তারা কি নিজ দেশে নির্যাতনের শিকার হয়েছেন কিনা বা ফিরে যেতে ভয় পান কিনা। নির্দেশনা অনুযায়ী কেউ যদি এসব প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেন, তাহলে সঙ্গে সঙ্গে তার নন ইমিগ্রেন্ট ভিসা আবেদন বাতিল করতে হবে। 2025 সালের নির্বাহী আদেশের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অধীনে বাস্তবায়ন হচ্ছে বলে জানা গেছে। তবে অভিবাসন আইনজীবী ও মানবাধিকার গোষ্ঠীগুলো সতর্ক করে বলছে, এই নীতির ফলে শিক্ষার্থী, গবেষক, সাংবাদিক বা ব্যবসায়ীদের মতো বৈধ ভ্রমণকারীরাও ঝুঁকিতে পড়তে পারেন। আন্তর্জাতিক সময়। অভিবাসন ইস্যুতে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে ব্রিটিশ সরকার। ঘন ঘন পরিবর্তন হচ্ছে ভিসা, আশ্রয় ও অভিবাসন নীতি। সেই পরিবর্তনের সুযোগে সক্রিয় হয়ে উঠেছে অসাধু চক্র।
অভিযোগ আছে বাংলাদেশি আইনজীবীদের সহযোগিতায় ভুয়া কাগজপত্র তৈরি, মিথ্যা তথ্য, এমনকি আইনি সহায়তার নামেও চলছে প্রতারণা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। যুক্তরাজ্যে সমকামী সাজিয়ে আশ্রয় আবেদন করানোর ঘটনায় তোলপাড় চলছে বাংলাদেশি কমিউনিটিতে। সাজানো নির্যাতনের গল্পের আশ্রয় নিচ্ছেন কেউ কেউ। সবই চলছে অসাধু আইনজীবীদের সহযোগিতায়। যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের প্রক্রিয়া সহজতর করতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নানা ধরনের প্রতারণার ঘটনায় চলছে সমালোচনা। এমন ঘটনা নতুন নয়, এর আগেও ভুয়া ডকুমেন্ট, সাজানো বিয়ে, মিথ্যা নির্যাতনের কাহিনী কিংবা জাল চাকরির অফার লেটার তৈরির অভিযোগে গ্রেপ্তার, জরিমানা, এমনকি আইনি পেশার লাইসেন্স হারানোর ঘটনাও ঘটেছে কয়েকজনের ক্ষেত্রে। এসব নিয়ে যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটিতেও বাড়ছে উদ্বেগ। সাধারণ জনগণ এতে আইনজীবীদের কাছে প্রতারিত হচ্ছে, যেখানে আইনের সহায়তা নিতে যাচ্ছে তাদের কাছে প্রতারিত হচ্ছে। এটা আসলে কোনোভাবে কাম্য নয়। বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে বিভিন্ন ফেক ডকুমেন্ট দিয়ে অবাধ অনেক লোককে ফাঁসিয়ে দিতেছে। আমাদের আইনি সেবা অবশ্যই আমাদের দরকার। যারা আমরা এই আইনি সেবা নিতে চাই, ভালো সলিসিটার কাছে অবশ্যই যেতে হবে। আর যারা এই কাজ করে ভুয়া ডকুমেন্ট বানায়, ফেক ডকুমেন্ট বানায়, এরা অ্যাবাউট করে চলতে হবে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বসবাস বা বৈধতা পাওয়ার ক্ষেত্রে মিথ্যা তথ্য বড় ক্ষতির কারণ হতে পারে। এই ক্ষেত্রে প্রতারকদের কাছ থেকে সতর্ক থাকার পরামর্শ তাদের। রেজিস্টার্ড কোয়ালিফাইড কোনো আইনজীবী যদি এই ধরনের অনৈতিক কাজে জড়িত থাকে, তাহলে অবশ্যই তার রেগুলেটরি বডিতে আপনি কমপ্লেন করতে পারেন। এখানে কিন্তু সলিসিটর ব্যারিস্টার যারা আছেন তাদেরকে কিন্তু স্ট্রং রেগুলেটরি বডি তারা কিন্তু এখানে রেগুলেট করে, সুতরাং কেউ পার পেতে পারবে না যারা কোয়ালিফাইড। আমাদেরকে এই ব্যাড আপলগুলোকে চিহ্নিত করে এটা আইনের আওতায় যেরকমভাবে আনা দরকার। যারা সার্ভিস ইউজার তারাও যাতে অন্যায় কিছু দাবি না করে, অন্যায় যা করে যাতে এই অন্যায়ের অংশীদার না হন। এবং আপনার যদি ক্লেম থাকে, কোনো গ্রাউন্ড থাকে, অবশ্যই আপনি পার্সু করবেন যথাযথ ডকুমেন্ট দিয়ে। যুক্তরাজ্যে মিথ্যা তথ্য বা জাল নথি ব্যবহার ধরা পড়লে আবেদন বাতিল, ভবিষ্যতে নিষেধাজ্ঞা, এমনকি আইনি জটিলতায় পড়ার ঝুঁকিও থাকে বলে জানান তারা। ব্রিটেনে বসবাসের বৈধতা অর্জনের আশায় কিছু চক্র বেছে নিচ্ছে বেআইনি পথ। মিথ্যা তথ্য দিয়ে আশ্রয় আবেদন, ওয়ার্ক পারমিট কেনাবেচা, ভুয়া কাগজপত্র দাখিল সহ নানা অপকর্মে জড়িয়ে যাচ্ছেন তারা। এমনকি উদ্বেগজনক বিষয়, এইসব কর্মকাণ্ডে নাম জড়াচ্ছেন কিছু বাংলাদেশি আইনজীবীও। আর এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশি কমিউনিটির সুনাম। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সময়। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সংস্থাগুলোর অর্থায়নের জন্য একটি বিল পাশ করেছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এতে সিক্রেট সার্ভিস ও বিমানবন্দর নিরাপত্তা সংস্থা TSS এর মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। প্রায় 11 সপ্তাহ ধরে চলা আংশিক শাটডাউন পরিস্থিতি এড়াতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থ সংকটে এসব সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। চলমান পরিস্থিতি এড়াতে বৃহস্পতিবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভস একটি বিল পাশ করে। কণ্ঠভোটে পাশ হওয়া এই বিলটি এর আগে সিনেটে সর্বসম্মতিক্রমে 2 বার অনুমোদন পায়। তবে সীমান্ত নিরাপত্তা সংস্থাগুলোর জন্য সরাসরি অর্থ বরাদ্দ নেই দাবি তুলে কিছু রিপাবলিকান আইন প্রণেতা বিলটির বিরোধিতা করেছিলেন। এখন বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক সময়। মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সুচিকে কারাগার থেকে গৃহবন্দী হিসেবে স্থানান্তর করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এর আগে গত শুক্রবার সুচির আইনজীবী জানান, মিয়ানমার সরকার সুচির সাজার মেয়াদ 6 ভাগের 1 ভাগ কমিয়েছে। তবে সুচি তার বাকি সাজা গৃহবন্দী অবস্থায় ভোগ করতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। 2021 সালে মিন অং হ্লাইং এর এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করেন। 80 বছর বয়সী এই নোবেলজয়ী নেত্রী মিয়ানমারের রাজধানী নেইপিদোর একটি সামরিক কারাগারে বন্দী ছিলেন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কারচুপি ঠেকাতে ইভিএম পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায়, বুথ ফেরত জরিপ নিয়েও প্রতিবাদ, হার জেনে দিশেহারা তৃণমূল নেত্রী, কটাক্ষ শুভেন্দু। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের জানাজা, অশ্রু আর ভালোবাসায় বিদায় জানালেন সহপাঠীরা। মরদেহ দেশে পৌঁছাবে সোমবার। বৃষ্টির লাশ শনাক্তের চেষ্টায় তদন্তকারীরা। এবং ইরানে নতুন করে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, অভিযানের ইঙ্গিত ইসরায়েলেরও, কড়া জবাবের হুঁশিয়ারি। মোস্তফা খামেনির চুক্তি করতে মরিয়া তেহরান, দাবি ট্রাম্পের।
এই ছিল আন্তর্জাতিক সময়। 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। তাজমিলা, আপনাকে ধন্যবাদ। সকল দর্শক, সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।